আচ্ছা, দেখো, এর আগের দিন এদিকে এর আগের দিন আমরা একটা সল্ট আমরা শুরু করেছিলাম, যেই সল্টটা ছিল হচ্ছে কমন সল্ট, কি না? কমন সল্ট সোডিয়াম ক্লোরাইড। আর এই সোডিয়াম ক্লোরাইড থেকেই অনেক রকমের জিনিস আমরা বানাচ্ছিলাম, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এগুলো জিনিস। তো এই কমন সল্ট থেকে মনে হয় এর আগের দিন শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডাটাই শুধু হয়েছিল না। আজকে আমরা করব কিভাবে কমন সল্ট থেকে সোডিয়াম কার্বনেট মানে ওয়াশিং সোডা বানানো হয়, কিভাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডা বানানো হয়, তারপরে আমরা অন্য টপিকে আবার ঢুকবো। তাহলে কমন সল্ট থেকে আজকে আমরা বানাবো ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো আগে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের এইটা হচ্ছে ফর্মুলা, এই যে এটাকে মার্ক করো ভালো করে। The formula of washing soda is Na2CO3.10H2O। এইবার জিনিসটা হচ্ছে কি, যে Na2CO3 Na2CO3 এটাকে শুধু বলে হচ্ছে সোডা অ্যাশ। এটাকে শুধু বলে কি সোডা অ্যাশ, যেটা হচ্ছে তোমার পাউডারি হয়। এটা পাউডারি হয়। এবার তুমি 1 মলিকিউল অফ সোডিয়াম কার্বনেটের সাথে মানে সোডা অ্যাসিড সাথে যদি 10 মলিকিউল অফ ওয়াটার লুজলি যদি লেগে থাকে, তখনই এটা হয়ে গেল ওয়াশিং সোডা। তখনই এটা হয়ে গেল ওয়াশিং সোডা। যখনই সোডা অ্যাশ মানে সোডিয়াম কার্বনেটের সাথে আমি 10 মলিকিউল অফ ওয়াটার লাগিয়ে দিলাম, এই 10 মলিকিউল অফ ওয়াটার কিন্তু সোডিয়াম কার্বনেটের মলিকিউলের ভিতরে থাকে না, ওটা সোডিয়াম কার্বনেটের মলিকিউলের সাথে লুজলি লেগে থাকে, যেটাকে একটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়। তখন ওয়াশিং সোডাটা মানে সোডা অ্যাশ থেকে যখন ওটা ওয়াশিং সোডা হয়, সোডা অ্যাশটা যেটা পাউডারই ছিল, ওর মধ্যে যখন তুমি 10 মলিকিউলস অফ ওয়াটার লুজলি লাগিয়ে দিলা, তখন ওটা ক্রিস্টাল ফর্ম নিয়ে নেয়। ক্রিস্টাল ফর্ম নিয়ে নেয়। তাহলে ওয়াশিং সোডা কিন্তু আবার ক্রিস্টালের মতো হয়, যেরকম মানে ছোট ছোট দানার মতো। এইরকম যদি কোনো ওয়াটার মলিকিউল যদি এরকম কোনো ওয়াটার মলিকিউল কোনো কোনো ক্রিস্টালের পার্ট হয়, তখন এই ওয়াটারকে বলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তখন এই ক্রিস্টালকে বলে এই ওয়াটারকে বলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলে। কারণ এই ওয়াটারের জন্যই তোমার সোডা অ্যাশটা পাউডারি ফর্ম থেকে ক্রিস্টাল ফর্ম নিয়ে নিল। তাহলে এই ধরনের এরকম ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে আরো অনেক এক্সাম্পল পাবো, তার মধ্যে এটা হচ্ছে একটা। তাহলে সোডিয়াম ওয়াশিং সোডার ফুল ফর্মুলা কিন্তু Na2CO3 শুধু না, Na2CO3 এর সাথে 10H2O লুজলি লেগে আছে। তাহলে এটা এই যে দেখো লেখা আছে কি সোডিয়াম কার্বনেট হুইচ ডাজ নট কন্টেন এনি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইজ কল্ড অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট। যদি ওই 10H2O যদি না থাকে, এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যদি না থাকে, তাহলে বলে অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট, শুধু Na2CO3। আর অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট ইজ কমনলি নোন অ্যাজ সোডা অ্যাশ, এই যে যেটা শিখালাম। এবার সোডা অ্যাশের সাথে যখনই আমি 10 মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লাগিয়ে দিলাম, তখনই ওটা হয়ে গেল ওয়াশিং সোডা। বলো, না বুঝতে পারলে বলবা কিন্তু। শুধুমাত্র আমি বলে গেলাম মাথাতেই ঢুকলো না কিছু না, পরীক্ষার সময় আসলে কোয়েশ্চেন বুঝতে পারছো না, তো ওগুলো করলে হবে না, আরো অনেকটা জোর দিতে হবে। তাহলে স্যার এই ওয়াশিং সোডা কিভাবে বানাবো?
তাহলে আমরা এগুলা কিসের প্রোডাক্ট করছি বলো, আমরা এটা কিসের আন্ডারে আছে? কমন সল্টের আন্ডারে আছে, হ্যাঁ কি না? তাহলে কমন সল্ট তো লাগবেই, NaCl নিয়ে নিলাম, তারপরে একটু অ্যামোনিয়া নিব, একটু জল নিব, একটু কার্বন ডাই অক্সাইড নিব। যখনই ওটাকে রিয়াকশন হবে তখন তুমি পাবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড। এর মধ্যে থেকে তুমি শুধু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটাই তোমার হচ্ছে কি বলতো সোডা অ্যাশ, কিন্তু সোডিয়াম হাইড্রোজেন না, সরি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে তুমি নাও, নিয়ে ওটাকে হিট করো। হিট করলে তুমি পেয়ে যাবে সোডিয়াম কার্বনেট মানে সোডা অ্যাশ। আর এইদিকে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ভেপার বেরিয়ে যাবে। কি, এটা তো পেলাম সোডা অ্যাশ, এটা তো এখনো ওয়াশিং সোডা পাইনি, নাকি না? এই সোডা অ্যাশকে আবার নাও, এই সোডা অ্যাশকে আবার নাও, ওর সাথে 10 মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লাগিয়ে দাও, তাহলে Na2CO3.10H2O, এটা হয়ে গেল ওয়াশিং সোডা। এই ওয়াশিং সোডার কেমিক্যাল নাম কি? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকা, ডেকা মানে হচ্ছে 10, 10টা জল আছে, তাই এটার গোটাটার নাম হচ্ছে ডেকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। তাহলে এইভাবে আমাদের কি বানাতে হয়? ওয়াশিং সোডা বানাতে হয়। কি বুঝতে পারলে তো? এটা কিছু, এখানে কোনো ট্রিক্স নেই, কোনো কিছু নেই, এটা এইভাবেই মনে মুখস্থ রাখতে হবে যে NaCl, অ্যামোনিয়া, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট পেলাম আর অ্যামোনিয়াম ক্লোরাইড পেলাম। ওখান থেকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে সেপারেট করব। কিভাবে সেপারেট করব স্যার? ফিল্ট্রেশন প্রসেসে সেপারেট করতে হয়। ফিল্ট্রেশন প্রসেস, ফিল্টার পেপার দিয়ে। তারপরে ওটাকে ড্রাই করব, ড্রাই করার পরে হিট করব। এই যে হিট, হিট করলেই কি হয়ে যাবে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সোডিয়াম কার্বনেট আলাদা হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড একটু প্রডিউস হবে, ওয়াটার প্রডিউস হবে। এবার তো এটা তো পেলাম সোডিয়াম কার্বনেট, যেটাকে বলে সোডা অ্যাশ। এটার সাথে আবার 10 মলিকিউলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লাগিয়ে দিলাম, তাহলে ওটা হয়ে গেল ওয়াশিং সোডা। ঠিক আছে তো? এই কেমিক্যাল ফর্মুলা গুলো কিন্তু আসে। আবার তোমাকে এমনও কোয়েশ্চেন করতে পারে, এটাও শিখিয়ে দিচ্ছি, যে ডেসক্রাইব দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ ওয়াশিং সোডা ফ্রম সোডিয়াম ক্লোরাইড। আবার এমনও দিতে পারে, রাইট ডাউন দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ ওয়াশিং সোডা ফ্রম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। মানে তোমাকে ফার্স্ট স্টেপ থেকেও জিজ্ঞাসা করতে পারে, আবার সেকেন্ড স্টেপ থেকেও জিজ্ঞাসা করতে পারে। বলো এইটা আর এইটা লিখতে বললো শুধু, আর যদি গোটাটা বলে তাহলে তিনটাই লিখবা। বুঝতে পারলে তো জিনিসটা এরকম? তাহলে স্যার এই ওয়াশিং সোডার প্রপার্টিজ গুলো কি কি? ওয়াশিং সোডা হচ্ছে তোমার 1 নম্বর ট্রান্সপারেন্ট ক্রিস্টালাইন সলিড হয়। ট্রান্সপারেন্ট মানে এপার ওপার দেখা যাবে, মানে অনেকটা ডায়মন্ডের মতো পাবো জিনিসটা। ক্রিস্টালাইন মানে ছোট ছোট দানার মতো, ডায়মন্ডের দানার মতো বা লবণের গুঁড়োর মতো। এটা হচ্ছে আহ এটা হচ্ছে একমাত্র মেটাল কার্বনেট হুইচ ইজ সলিউবল ইন ওয়াটার। মেটাল কার্বনেট কিন্তু জলে গলে না, কিন্তু এটা ওয়ান অফ দা ফিউ মেটাল কার্বনেট যেটা জলে আবার ডিজলভ হয়। ওয়াশিং সোডার নেচার কিরকম? অ্যালকালাইন। এটা ওয়াটারকে অ্যালকালাইন বানিয়ে দেয়, মানে এটা রেড লিটমাসকে ব্লু করে দেবে। আর কি কি প্রপার্টি ওর মধ্যে? ক্লিনজিং প্রপার্টি আছে। ক্লিনজিং প্রপার্টি মানে ওয়াশিং সোডা দিয়ে আমরা we can remove dirt and grease from dirty clothes etc. Washing soda can soda attacks dirt and greases to form water soluble products which are then washed away or on rinsing with water. কি গো কথা বলছো কেন বলছে এটা মানে বেশি নাকি? বেস। এবার চলে আসো সোডিয়াম কার্বনেট আর ওয়াশিং সোডার ইউজেস গুলো দেখে নি। 1 নম্বর তো এটা দিয়ে ক্লিনজিং এজেন্ট বা ডিটারজেন্ট বানানো যেতে পারে। 2 নম্বর কি? রিমুভিং পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। দেখো, হার্ডনেস অফ ওয়াটার মানে কি? অনেক সময় জল খেলে আহ কিছু কিছু মানে খারাপ জল যেগুলো আছে, ওই জলগুলো খেলে মুখটা কেমন কেমন যেন একটু শুকনা শুকনা, কেমন একটু আঠা আঠা কেমন একটা হয়ে যায় না? কেমন মুখটা কষ্টা কষ্ট লাগে, পেয়ারা খাওয়ার পরে যেরকম মুখটা হয়ে যায় ওরকম। ওইটাকে বলে, ওই রকম জলকে বলে হার্ড ওয়াটার। তো 2 ধরনের হার্ড ওয়াটার হয়, একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস,
একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস আর একটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস। আর টেম্পোরারি হার্ডনেস কে খুব ইজিলি মানে ওটাকে সরানো যায়। আর হার্ড ওয়াটারের মধ্যে না যতই তুমি ডিটারজেন্ট মিশাও ফেনা আর হয় না, ওটা দিয়ে অত ভালো জামা কাপড় কাচা যায় না। তো এই হার্ডনেস কে, পার্মানেন্ট হার্ডনেস কে রিমুভ করার জন্য এই সোডিয়াম কার্বনেট মানে ওয়াশিং সোডা ইউজ করা যেতে পারে। মানে হার্ডনেসটা চলে যাবে, ডিটারজেন্ট মিশালে ভালো ফেনা হবে। তারপরে 3 নাম্বার কি, সোডিয়াম কার্বনেট ম্যানুফ্যাকচারিং অফ গ্লাস, সোপ, পেপার এগুলো তৈরি করার জন্য লাগতে পারে। আবার কি, ম্যানুফ্যাকচার অফ সোডিয়াম কম্পাউন্ড সাচ অ্যাজ বোরাক্স, বোরাক্স বানানোর জন্য যে সিমেন্ট টিমেন্ট এগুলোতে কাজে লাগে, এগুলো তোমার হচ্ছে বানানোর জন্য। তাহলে 2 নাম্বার প্রোডাক্ট হয়ে গেল NaCl থেকে। NaCl থেকে কি বানালাম, ওয়াশিং সোডা। এবার NaCl থেকে কি বানাবো, বেকিং সোডা। NaCl থেকে কি বানাবো, বেকিং সোডা। তো তার জন্য তোমরা ওয়াশিং সোডাতে আবার চলে আসো, ওয়াশিং সোডাতে আবার চলে আসো। ওয়াশিং সোডা বানানোর যে ফার্স্ট স্টেপটা, ঠিক আছে, ওয়াশিং সোডা বানানোর যে ফার্স্ট স্টেপটা, ফার্স্ট স্টেপে এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হচ্ছিল কিনা, হ্যাঁ কিনা, সবাই বলো। ফার্স্ট স্টেপে এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হচ্ছিল কিনা, হ্যাঁ কিনা, এটাই বেকিং সোডা, এটাই বেকিং সোডা। তাহলে যে ওয়াশিং সোডা বানানোর প্রসেস জানবে সে বেকিং সোডা, দেখো ওই তুমি বেকিং সোডা বানানোর কেমিক্যাল রিঅ্যাকশনটা দেখো, দেখো ওয়াশিং সোডা বানানোর ফার্স্ট রিঅ্যাকশনটার মতো সেম টু সেম। যে তোমাকে কি কি নিতে হবে, হ্যাঁ তোমাকে কি কি নিতে হবে বেকিং সোডা বানানোর জন্য, এই যে সেম সোডিয়াম ক্লোরাইড নিবা, অ্যামোনিয়া নিবা, ওয়াটার নিবা, কার্বন ডাই অক্সাইড নিবা, তাহলে পেয়ে যাবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেকিং সোডা। ওটাকে তাহলে ফিল্টার করে নিলেই তুমি পেয়ে গেলা বেকিং সোডা। তাহলে বেকিং সোডার কেমিক্যাল নেম কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, মার্ক করো। ফর্মুলা হচ্ছে NaHCO3, যেটার আরেকটা নাম সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আরেকটা নাম সোডিয়াম বাইকার্বনেট। তোমার বেকিং সোডা ইজ সামটাইমস অ্যাডেড ফর ফাস্টার কুকিং অফ ফুড সাচ অ্যাজ গ্রাম, চানা ছোলা এগুলোকে সেদ্ধ করার জন্য অনেক সময় বেকিং সোডা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রোডাকশন হয়ে গেল, সব নামটাম হয়ে গেল। এবার চলে আসো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের প্রপার্টি। এটাও হচ্ছে হোয়াইট ক্রিস্টাল আর স্পেয়ারিংলি সলিউবল ইন ওয়াটার। স্পেয়ারিংলি মানে যদি না বুঝতে পারো তাহলে উপরে লিখে রাখো, এর উপরে পার্টলি, পার্টলি বা পার্শিয়ালি, পার্শিয়ালি লিখে রাখো, সরি পার্শিয়ালি লিখে রাখো। মানে পুরোপুরি ডিজলভ হয় না, কিছুটা ডিজলভ হয়, মানে ঘোলা ঘোলা টাইপের সলিউশনটা হয় আর কি। আর 2 নাম্বার প্রপার্টি কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ইজ এ মাইল্ড নন কোরোসিভ বেস, এটার নেচার অফ বেস। আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ইন ওয়াটার ইজ মাইল্ডলি অ্যালকালাইন, জলের মধ্যে মিশালে জলটা হালকা অ্যালকালাইন হয়ে যায়। আচ্ছা 3 নাম্বার অ্যাকশন অফ হিট, আমি যদি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডাকে যদি হিট দিই তাহলে আমি কি পেয়ে যাব, এর আগের তাতেই তো করলাম, তাহলে পেয়ে যাব না সোডিয়াম কার্বনেট মানে কি বলতো, সোডা অ্যাশ, সোডা অ্যাশ পেয়ে যাব। আর কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার পেয়ে যাব, এর আগেরটাতেই পড়েছি এটা। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অ্যাকোয়াস সলিউশন মিলে ডিসকাশন করব আয়ন সে। করবে তো। আচ্ছা তারপরে কি, the above reaction takes place when sodium hydrogen carbonate is heated during the cooking of food। এই যে একটু আগে আমরা পড়লাম না, বেকিং সোডা দিয়ে ছোলা সিদ্ধ করা হয়। তো যখনই ছোলা সিদ্ধ করা হবে তখন বেকিং সোডা হিটের জন্য ভেঙে গিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি হবে আর কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হবে। সেই জন্য সিন্স সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট গিভস কার্বন ডাই অক্সাইড অন হিটিং, এই যে কার্বন ডাই অক্সাইড যেহেতু তৈরি করছে, it is used as a constituent of baking powder to aerate the dough and if in effervescent drinks। এটা এখন না বুঝতে পারলো, এটা আমি একটু পরে ডিসকাশন করে দিচ্ছি। এই যে এয়ারেশন, এয়ারেট দ্য ডো,
অ্যান্ড এফারভেসেন্ট ড্রিঙ্কস, এটা আমি একটু পরেই বলে দিচ্ছি। একটু পরেই আছে, এই যে দেখো, এই যে সেকেন্ড পয়েন্টটাতেই আছে, ইউজের সেকেন্ড পয়েন্টটাতেই আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে ইউজেস অফ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডা, এক নাম্বার কি, এটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের এর এর আগের পার্টেও পড়েছি, রিমুভ অ্যাসিডিটি অফ দ্য স্টমাক, হ্যাঁ কি না, যে স্টমাকে যদি বেশি HCl সিক্রিট হয়, তো আমাদের যদি অ্যাসিডিটি হয়ে যায়, তাহলে একটু একটু বেকিং সোডা খেয়ে নিলে অ্যাসিডিটিটা চলে যাবে। তাহলে এটা একটা রিমেডি, মেডিসিন হিসেবে খাওয়া যেতে পারে। দুই নাম্বার, বেকিং সোডা দিয়ে তোমার হচ্ছে বেকিং পাউডার বানানো যায়। বেকিং সোডা দিয়ে কি বানানো যায়? বেকিং পাউডার। এবার জিনিসটা শুনবা, এই যে এইটা বেকিং পাউডার টু এয়ারেট দ্য ডো ইন এফারভেসেন্ট ড্রিঙ্কস, এই যে কার্বন ডাই অক্সাইড, এটা এখন বুঝাচ্ছি। আর এটা কিন্তু একটু মন দিয়ে বুঝবা, একটু একটু কি বলতো, ট্রিকি আছে জিনিসটা। এটা তোমরা চাইলে কোথাও লিখে টিখে রাখতে পারো, যদিও এটা বইতে নাই, কিন্তু এইভাবেই আমাকে বুঝাতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি যে তুমি আহ আগে বুঝে নাও, আগে লিখো না, আগে বোঝো, আমি টাইম দিব পরে। তুমি বেকিং সোডা নিলা, এই যে এটা হচ্ছে বেকিং সোডা, NaHCO3, বেকিং সোডা নিলাম, ঠিক আছে। ওর সাথে তোমাকে একটা মাইল্ড অ্যাসিড মিশাতে হবে। মাইল্ড অ্যাসিড, যেমন আমি নিলাম টার্টারিক অ্যাসিড, যেই অ্যাসিডটা খেলে বা আমাদের পেটে গেলে আমাদের কিছু যাতে না হয়। এটা অনেকটা যে লেবুর সাইট্রিক অ্যাসিডের মতো বা তেঁতুলের টার্টারিক অ্যাসিডের মতো হয়। তো এইরকম একটা মাইল্ড অ্যাসিড মিশালাম, তাহলে গোটা মিক্সচারটাকে বলে বেকিং পাউডার। বেকিং সোডা মিক্সড উইথ এ মাইল্ড অ্যাসিড ইজ নোন অ্যাজ বেকিং পাউডার। ঠিক। এবার এটা প্রথমে পাউডারি ফর্মে থাকে। এবার ধরো নাও তুমি ব্রেড বানাচ্ছো বা কেক বানাচ্ছো, হ্যাঁ, তখন কি করলাম যে আমি ময়দা নিলাম, আর হচ্ছে বেকিং বেকিং পাউডার নিলাম, মানে এই মিক্সচারটা নিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি করি যে ওইটার সাথে ময়দাটাকে মাখার জন্য আমরা একটু জল মিশাই, তাই কি না। দেখো, জল ছাড়া কিন্তু কাজটা হয় না, ওটা পরে বুঝে যাবে, জল ছাড়া এমনিও ময়দাটা মাখানো যাবে না, জল এমনিও মিশাতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে মিশিয়ে ভালো করে ডো বানালাম। ডো বোঝো তো, ওই যে তোমার ময়দার দলাটা যেটা, ময়দা দিয়ে তোমার জল দিয়ে মেখে যে দলাটা হয়, ওটাকে বলে ডো। ওই ডোটাকে আমরা কি করি, মাইক্রোওয়েভের মধ্যে ওটাকে ঢুকিয়ে দিই, হ্যাঁ কি না। তারপরে ওটা সুন্দর বেকিং হয়ে ফুলে কেকটা বা ব্রেডটা বাইরে বেরিয়ে আসে। তাহলে যখন কুকিং করছি তখন আমাকে হিট দিতে হবে, হ্যাঁ কি না। এবার একটু আগে আমরা কি বললাম, যে বেকিং সোডাকে হিট দিলে তোমার সোডা সোডা অ্যাশ, তারপরে হচ্ছে ওয়াটার, আর কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, হ্যাঁ কি না, একটু আগে যে বললাম। হ্যাঁ, এই যে NaHCO3, এই যে NaHCO3 কে হিট দিলে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার যে তৈরি হয়, ওটাই তো আবার বলছি, হ্যাঁ কি না। তাহলে হিট দিলে কি হয়ে যাবে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে বেকিং সোডা ভেঙে গিয়ে তোমার এইদিকে সোডা অ্যাশ মানে সোডিয়াম কার্বনেট, এইদিকে ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এবার এই ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড এই হিটের জন্য ইভাপোরেট হয়ে বেরোয় যাবে। তাহলে এই এইটা মনে করো ডো এর মধ্যে ছোট ছোট ওয়াটার ভেপার কার্বন ডাই অক্সাইডের বাবল তৈরি হচ্ছে, যখন হিট করা হচ্ছে ওগুলোর বাবল তৈরি হচ্ছে এই ব্রেকডাউনের জন্য। এবার যখনই এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারের বাবল গুলো যখন ইভাপোরেট হয়ে ডো থেকে যখন বেরিয়ে যায়, এই ফুটোগুলো থেকেই যায়, দেখবা যে পাউরুটির ভিতরে ছোট ছোট ফুটো ফুটো থাকে, ওই জায়গাটায় আগে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারটা ছিল, কিন্তু যখনই কুকিং করা হচ্ছে ওগুলো ইভাপোরেট হয়ে যখন বেরিয়ে যাচ্ছে, ওই ফাঁকা জায়গাগুলো থেকেই যায়। ওইটার জন্য কি হয় যে ডোটা খুব ভালো তোমার সফট এন্ড স্পঞ্জি হয়ে যায়। এবার সোডা অ্যাশটা কি হয়, যে সোডা অ্যাশটা যেটা থেকে গেল, স্যার এটা তো বেস, আর বেসের জন্য তো এটার বিটার টেস্ট হবে, মানে আমার কেকটা তো তিতা হয়ে যাবে। কিন্তু বেসকে নিউট্রালাইজ করার জন্য আমরা আগে থেকে যেন কি দিয়ে রেখেছি, একটা অ্যাসিড দিয়ে রেখেছি। তাহলে এই বেসের সাথে
এই বেসটাই কি করবে দেখো, আমি এখানে ডট ডট করে লিখেছি, এই যে বেসটা অ্যাসিডটাকে কি করে দেবে লেখা আছে, নিউট্রালাইজেশন করে দেবে। তাহলে অ্যাসিড আর বেসের অ্যাসিড আর বেসের রিঅ্যাকশনে কি তৈরি হয়, একটা সল্ট আর ওয়াটার তৈরি হয়। এই যে সল্টটা তৈরি হয়, এই সল্টটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট। আর এটার ওরকম বিটার টেস্ট হয় না, এটার একটা প্লিজেন্ট টেস্ট হয়, যেটাতে যার জন্য কেকটা বা ব্রেডটা খেতে খারাপ লাগে না। কি বুঝতে পারলে, এটা হচ্ছে এইভাবে বেকিং পাউডারের এইভাবে কাজ করে। হুম। এটা রেখে দিই বাবা, এটা পরের বছর আবার কাজ থাকবে। হ্যাঁ, হ্যাঁ দেখো। লেখা আছে কিন্তু, মানে দেখো বইতে যেভাবে লেখা আছে আমি এই জিনিসটা ওইভাবেই বানিয়েছি, কিন্তু বইতে এটা আবার এই কেমিক্যাল রিয়াকশন গুলো আবার দেওয়া নেই। বইতে যেভাবে লেখা আছে কিনা আমি ওইভাবেই জিনিসটা বানিয়েছি, কিন্তু এই যে এই ব্যাপারটা নেই আমার বইতে। টার্টারিক অ্যাসিড, টার্টারিক, TARTARIC। TARTARIC, টার্টারিক অ্যাসিড। দেখো টার্টারিক অ্যাসিড ছাড়া অন্য কোনো মাইল্ড অ্যাসিড দিলেও কিন্তু হবে, কিন্তু বইতে টার্টারিক অ্যাসিড লেখা আছে, তাই আমি এগুলো খুঁজে খুঁজে এটাই লিখেছি। ইভাপোরেটস এর পাশে লিখে রাখো, মেকিং দ্য ডো, কি বলবো, পোরাস অ্যান্ড স্পঞ্জি সফট। যখন এই ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড ওগুলো যখন ইভাপোরেট হয়ে বেরিয়ে যায়, তখন ফুটো ফুটো হয়ে ডোটাকে সফট আর স্পঞ্জি বানিয়ে দেয়। এটা কিন্তু বেসিক, এর মধ্যে আরো অনেক ফ্লেভার টেভার চকলেট ফকলেট ওগুলো add করে। এটা বেসিক যে বেকিং সোডা কিভাবে কাজ করে। ঠিক আছে। হয়েছে।
কি বলতো আমাদের প্রেজেন্স টেস্টটা হ্যাঁ, এই যে সলটা, এই সলটা কি হলো যে মানে বেসের বিটার টেস্টটা ওটা তো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট হলো, সল্টটার প্লিজেন্ট টেস্টটা যেটার কারণে কেকটা বা ব্রেডটা খেতে ভালো হয়, বিটার টেস্টটা চলে যায়। তাহলে বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে, ঠিক আছে। বেকিং সোডা হচ্ছে তোমার, বেকিং সোডা হচ্ছে NaHCO3 শুধুমাত্র, আর বেকিং পাউডার হচ্ছে বেকিং সোডা প্লাস টার্টারিক অ্যাসিডের মানে একটা মাইল্ড অ্যাসিডের মিক্সচার, ওটা হচ্ছে বেকিং পাউডার। তোদের এক্সামে আসে কেমিক্যাল ফর্মুলা পাবো। হ্যাঁ, আসতেই পারে তো। তাহলে বেকিং পাউডার is a mixture of baking soda and a mild as edible acid such as tartaric acid, ঠিক আছে। আর বইতে এমনি একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেওয়া আছে, এটাও করতে পারো, কিন্তু এটা আমার একটু কঠিন লাগে। যাই হোক, এখানে আয়ন ফায়ন দিয়ে দিয়েছে তো, এই যে দেখো এখানে লেখা আছে এই লাইনগুলো ইম্পর্টেন্ট, দ্য কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউসড গেটস ট্র্যাপড ইন দ্য ওয়েট ডো অ্যান্ড বাবলস আউট স্লোলি মেকিং দ্য কেক অর ব্রেড টু রাইজ, মানে ফুলে ওঠে, বিকাম সফট অ্যান্ড স্পঞ্জি। ইফ হাউএভার বেকিং পাউডার ইজ নট অ্যাডেড, যদি বেকিং পাউডার দিয়ে না দিয়ে যদি কেকটা বানাই তাহলে কেকটা কিন্তু স্মল সাইজের হবে, শক্ত হয়ে থাকবে, হার্ড এন্ড কোয়াইট স্মল ইন সাইজ। আর এই কোশ্চেনটা খুব দেয় যে স্যার আমি বেকিং পাউডার ইউজ না করে যদি আমি শুধু বেকিং সোডা ইউজ করতাম তাহলে কি হতো, অনলি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যদি ইউজ করতাম, কারণ আমার তো আলটিমেটলি কেকটাকে ফোলানো নিয়ে কথা, ওকে হিট দিলেই তো, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে হিট করলে কি তৈরি হয়, সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস CO2 প্লাস H2O। তো CO2 আর H2O এর জন্য মনে করো কেকটা ফুলে উঠলো, কিন্তু Na2CO3 থাকার জন্য কি হয়ে যাবে, বিটার টেস্ট হয়ে যাবে। এটা একটা ব্র্যাকেট করে দাও। আর অ্যাডভান্টেজ অফ ইউজিং বেকিং পাউডার ইনস্টেড অফ বেকিং সোডা কি, এই যে এই যে Na2CO3 সোডা অ্যাশ যেটা তৈরি হচ্ছে, একটা টার্টারিক মাইল্ড অ্যাসিড দেওয়া থাকলে ওটা ওকে কি করে দেয়, নিউট্রালাইজ করে দেয়, নিউট্রালাইজ করে একটা সল্ট বানায়, যেমন সোডিয়াম টার্টারেট সল্ট বানায়। সব ওটা ওইটার মধ্যে লিখে নিয়েছো, যেটা একটা প্লিজেন্ট টেস্ট হয়। আরো একটা জিনিস, যে যতক্ষণ না পর্যন্ত তুমি ডোয়ের সাথে তুমি কি বলতো ওয়াটার যতক্ষণ না মিশাচ্ছ, ওয়াটার, ততক্ষণ কিন্তু এটা রিয়াকশন হবে না। as long as baking powder is dry, the sodium hydrogen carbonate and tartaric acid present in it do not react with each other, they react only in the presence of water, এটাও আবার একটা ব্যাপার আছে। আর বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে ডিফারেন্স, এই যে ইটালিক্স এর লাইনটা এখান থেকে এত অবধি ডিফারেন্সটা, এই ব্র্যাকেট গুলো পড়ো না কিন্তু আবার, এই যে এখান থেকে এই থার্ড ব্র্যাকেটটা দেখো, এখান থেকে এত অবধি। তো হলো কেক আর ব্রেড বানানোর জন্য বেকিং সোডা কিভাবে ইউজ করা হয় বেকিং পাউডার বানিয়ে। আচ্ছা, এবার চলে আসো যে ছোটখাটো হোমমেড ফায়ার এক্সটিংগুইশারও বানানো যায়। হোমমেড মানে প্রফেশনাল ফায়ার এক্সটিংগুইশার হবে না, হোমমেড বানানো যায়। প্রফেশনাল ফায়ার এক্সটিংগুইশারের মডেলটা একটু আলাদা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3, আচ্ছা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে আমাদের বেকিং সোডা NaHCO3, সোডিয়াম কি একটা মেটাল, আর HCO3 কি হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বনেট। এর সাথে যদি আমি অ্যাসিড মিশাই, যদি আমি এর সাথে অ্যাসিড মিশাই, ধরে নাও আমি মিশালাম সালফিউরিক অ্যাসিড, তাহলে অ্যাসিডের প্রথম পার্টটাতে
আমরা পড়েছি যে অ্যাসিড যখন মেটাল হাইড্রোজেন কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে তখন একটা গ্যাস প্রডিউস হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস। গোটাটা কি হবে, এখানে চলে আসবে Na2SO4 প্লাস CO2 প্লাস H2O। ব্যালেন্স করতে হবে, যাই হোক ব্যালেন্স আমি করলাম না, কিছুই না, তো এগুলো তো আগেও শিখেছি। মেটালটা চলে আসবে হাইড্রোজেনের জায়গায়, হয়ে গেল। বাদ বাকি তোমাকে CO2 আর H2O চোখ বন্ধ করে লিখতে বলেছিলাম, মনে মনে করো। তো এই যে কার্বন ডাই অক্সাইড কি, এক্সটিংগুইশ এক্সটিংগুইশ ফায়ার। এই প্রিন্সিপালটাকে ইউজ করে ফায়ার এক্সটিংগুইশার বানানো যেতে পারে, হোমমেড ফায়ার এক্সটিংগুইশার বানানো যেতে পারে। যে কি, এরকম একটা বটল দিলাম, এই বটলের ক্যাপটাকে এরকম ভাবে ফুটো করে একটা এরকম নজেল মানে এরকম একটা পাইপ এরকম ঢুকিয়ে দিলাম, নিচে রাখা আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে মেটাল হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে। আর ক্যাপটাকে যখন লাগাবো, বাইরের থেকে একটা এরকম সুতো ঝুলিয়ে ভেতরের দিকে একটা এরকম টেস্ট টিউব এরকম ভাবে সাসপেন্ডেড থাকবে, যেই টেস্ট টিউবের মধ্যে থাকবে আবার সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। এবার ধরে নাও কোথাও আগুন টাগুন লাগলো, তাহলে কি করতে হবে, এই যে থ্রেডটা যে আছে থ্রেডটা ধরে টানতে হবে, টানলে কি হয়ে যাবে, যে ডাইলিউট সালফিউরিক অ্যাসিডটা এটা মানে টেস্ট টিউবটা ঢেলে এটার মধ্যে পড়ে যাবে। পড়ে গেলেই কোন গ্যাস প্রডিউস হবে আমাদের, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হবে। ওই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এই নজল দিয়ে বাইরে বেরোবে, আর ওটাকে যদি কোনো ফায়ারের দিকে যদি মানে টার্গেট করে রাখি, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ফায়ারকে নিভিয়ে দেবে। কি বুঝতে পারলো তো, এরকম হচ্ছে এই প্রিন্সিপালটার উপরে বেস করে ফায়ার এক্সটিংগুইশার বানানো যেতে পারে, মানে হোমমেড ফায়ার এক্সটিংগুইশার। তাহলে এটা এখান থেকে এত অব্দি পড়বা, এই যে এইখান থেকে এত অব্দি। তারপরে হচ্ছে এই ওই সেটআপটা বানানোর প্রসেসটা এমনি করে রাখতে পারো, কটা পয়েন্টে দেওয়া আছে, 1 2 আর এইদিকে 3 4 5 6 7, ওটা এটা নিজেও বানিয়ে বলতে পারো, হয়ে গেল। আমাদের কিন্তু কমন সল্ট দিয়ে যেগুলো জিনিস তৈরি করা যায়, এটা হচ্ছে প্রফেশনাল ফায়ার এক্সটিংগুইশার, এটাকে সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশারও বলে। এটার নজেলটা হচ্ছে এই যে নজেলটা, এই নজেলটা ধরে আগে টানতে হবে, টানলে ওর ভিতরে না ডিফারেন্ট ডিফারেন্ট চেম্বার আছে, বুঝলা। একটা চেম্বারে আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আর একটা চেম্বারে আছে একটা অ্যাসিড। তো নজেলটা টানলেই ওদের মাঝখানে যে গ্যাপটা ওটা খুলে যায়, ওটা রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড বেরোতে থাকে। তারপরে এই যে ট্রিগারটা যে আছে, ট্রিগারটা ধরে এরকম চাপতে হয়, আর এই যে পাইপটা নজেলটাকে ফায়ারের দিকে মুখ করে রাখতে হয়, তাহলেই এই যে এরকম করে আগুনটা নিভানো যায়। তাহলে আমাদের কি বলতো, NaCl দিয়ে তৈরি যা যা জিনিস সব কিন্তু হয়ে গেল। NaCl মানে কমন সল্ট দিয়ে যেগুলো জিনিস তৈরি করা যায়, কস্টিক সোডা, ওয়াশিং সোডা, বেকিং সোডা, তিনটা কিন্তু হয়ে গেল। এবার আমরা NaCl থেকে অন্য টপিক আমরা এখন ঢুকে যাই, যেটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার এটা কিন্তু NaCl দিয়ে কিন্তু শুরু হয়নি, দেখো এগুলা কিন্তু এখন অন্য জিনিস। ব্যাপারটা হচ্ছে যে কি, ব্লিচিং পাউডার এ যাওয়ার আগে তোমাকে আগে দুটো ডেফিনেশন আগে জানতে হবে। একটা ডেফিনেশন হচ্ছে ব্লিচিং এজেন্ট, আর একটা ডেফিনেশন হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট। এই দুটো ডেফিনেশন একটু মার্ক করে রাখো। ব্লিচিং এজেন্ট মানে কি, যে কেমিক্যাল রং ছড়ায় জামা কাপড়ের, মনে মনে করো আহ যে এই যে কালার গুলো যে হয়, এই কালার গুলোকে সরানোর জন্য ব্লিচিং এজেন্ট ইউজ করা হয়। বা মনে করো পেপার আছে, যে পেপার আমরা অনেক সময় ভাঙাচুরোকে পেপার গুলো দিয়ে দিই, তো ওগুলো দিয়ে আবার ফ্যাক্টরিতে আবার নতুন করে পেপার বানায়। স্যার কি করে বানায়, আমরা তো ওই খাতার মধ্যে তো পেন দিয়ে লিখেছি, বা বইয়ের মধ্যে তো আগে থেকে প্রিন্টেড কালার গুলো আছে। তো ব্লিচিং এজেন্ট দিয়ে কি করা হয়, কালার গুলোকে আগে সরানো হয়,
সরিয়ে পেপার গুলোর আর একটা নতুন করে পেস্ট বানিয়ে ওইখান থেকে আবার নতুন পেপার বানানো হয়। তাহলে গাছ কাটতে হয় না অত। তাহলে a substance which removes color from colored substances and makes them colorless is called bleaching agent। আর যেগুলো হচ্ছে জার্মস দেরকে কিল করে তাদেরকে বলে ডিসইনফেক্টেন্ট। ব্লিচিং পাউডারের কেমিক্যাল নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। মার্ক করো। কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CaOCl2। মার্ক করো। তাহলে স্যার এখানে ব্লিচিং পাউডার কিভাবে বানাবো? এই যে CaOCl2 এটা কিভাবে বানাবো? তার জন্য তোমার লাগবে স্লেট লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর লাগবে ক্লোরিন। এই দুটোকে রিঅ্যাক্ট করালেই তুমি পেয়ে যাবা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড মানে ব্লিচিং পাউডার আর ওয়াটার। এই ব্লিচিং পাউডার আর ওয়াটারের মিক্সচারটাকে ড্রাই করলেই তুমি ড্রাই ব্লিচিং পাউডার পেয়ে যাবা। তাহলে ব্লিচিং পাউডারের প্রপার্টি গুলো আবার দেখে নিই। ব্লিচিং পাউডার থেকে স্ট্রং স্মেল অফ ক্লোরিন, ক্লোরিনের স্ট্রং স্মেল পাওয়া যায়। ক্লোরিনের একটা ডিস্টিংক্ট একটা স্মেল আছে। আর এটা হচ্ছে হোয়াইট কালারের একটা পাউডার। 2 নম্বর প্রপার্টি কি? ব্লিচিং পাউডার ইজ সলিউবল ইন কোল্ড ওয়াটার। ঠান্ডা জলে ব্লিচিং পাউডার ডিজলভ হয়ে যায়, কিন্তু একটু স্মল অ্যামাউন্ট অফ ইনসলিউবল পোর্শন অলওয়েজ লেফট বিহাইন্ড। একটু জিনিস পড়েই থাকে ইন দা লাইন প্রেজেন্টিং। যাই হোক, 2 নম্বর কি? এই যে দেখো, আগে এখানে দেখো, ব্লিচিং পাউডারকে যদি আমরা একটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করি তাহলে আবার ক্লোরিন গ্যাসটাকে ফিরে পাবো। ব্লিচিং পাউডারকে যদি আমি একটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করি তাহলে আবার ক্লোরিন গ্যাসটা বের হয়ে আসে। ব্লিচিং পাউডারের ফর্মুলা কি? CaOCl2। তো এর মধ্যে থেকে Cl2 টা বেরিয়ে আসবে যদি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে। কিছুই না, এখানে ক্যালসিয়ামটা হচ্ছে একটা মেটাল। এই মেটালটা অ্যাসিডের হাইড্রোজেনের জায়গায় নিয়ে চলে যাও, তাহলে হয়ে গেল Ca, আর SO4 হয়ে গেল CaSO4। চোখ বন্ধ করে ক্লোরিন আর ওয়াটার দিতে দাও। তো স্যার যদি আমরা সালফিউরিক অ্যাসিড, এই যে H2SO4, সালফিউরিক অ্যাসিড না নিয়ে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতাম তাহলে কি হতো? তাহলে এটা হতো Cl2 + Cl2 + H2O। এটাও লিখে রাখতে পারো। সালফিউরিক অ্যাসিড না নিয়ে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ব্লিচিং পাউডারের রিঅ্যাকশন করালাম, তাহলে কি হবে? এটা হবে CaOCl2 + 2HCl, CaCl2 + chlorine + water। আচ্ছা, এবার চলে আসো, এটা মার্ক করব কোথা থেকে কত অবধি? এটা মার্ক করব হচ্ছে এই যে হোয়েন ব্লিচিং পাউডার এখান থেকে এই যে এত অবধি, এই যে এতটা ইজ ক্লোরিন পর্যন্ত। এইবার মন দিয়ে শুনবা, এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকম ভাবে দেয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এই পার্টটা, এই পার্টটা, কাপড়টা কালার্ড, থাকি না, বেশ সুন্দর কালারফুল, কিন্তু এই পার্টটা যেটা আছে, এই যে এই পার্টটা, এটাতে দেখো কালার গুলো অনেকটা ফেড হয়ে গেছে, থাকি না? কেন? কারণ এই জামাটাকে, এই কাপড়টাকে ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করা হয়েছে, আর ব্লিচিং পাউডার এই কাপড়ের থেকে সব রং গুলোকে ছুটিয়ে দিয়েছে। তো স্যার ব্লিচিং পাউডারে এমন কি আছে যেটা রংটাকে ছোটায়? ব্লিচিং পাউডারের ফর্মুলা কি? CaOCl2। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে কি ক্যালসিয়ামটা ব্লিচিং এজেন্ট, নাকি অক্সিজেনটা ব্লিচিং এজেন্ট, না ক্লোরিনটা ব্লিচিং এজেন্ট, নাকি গোটাটাই? মনে রাখবা ক্লোরিনটা হচ্ছে এখানে আসল ব্লিচিং এজেন্ট। যে the bleaching action of chlorine is due to its oxidizing property। ক্লোরিন কালারকে অক্সিডাইজ করে দেয়। Some colored substances turn colorless when oxidized by chlorine। তাহলে স্যার আমরা যদি জামা কাপড় পেপারকে ব্লিচ করাতে চাই, ধরুন কালারটাকে ছুটাতে চাই, তাহলে আমি ব্লিচিং পাউডার কেন দিব? আমি ডাইরেক্ট ক্লোরিন দিলেই তো হতো। আমি ব্লিচিং পাউডার কেন দিচ্ছি? এত ঝামেলা করে ব্লিচিং পাউডার বানিয়ে ওটা দিচ্ছি। মুশকিলটা হচ্ছে কি, ক্লোরিন হচ্ছে গ্যাস,
হ্যাঁ কি না? ক্লোরিন তো গ্যাস, গ্যাসকে স্টোর করে রাখা ঝামেলা আছে। তাহলে ব্লিচিং ব্লিচিং পাউডার হচ্ছে ক্লোরিনকে স্টোর করার একটা অ্যারেঞ্জমেন্ট। ব্লিচিং পাউডার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট টু স্টোর ক্লোরিন অনলি। ঠিক আছে, ওর মধ্যে ক্লোরিন আছে, এই যে দেখো এখানে লেখা আছে অ্যাকচুয়ালি ব্লিচিং পাউডার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর স্টোরিং ক্লোরিন। দিস ইজ বিকজ ক্লোরিন গ্যাস ইটসেলফ ইজ ডিফিকাল্ট টু স্টোর অ্যান্ড ইউটিলাইজ। এটা একটা ব্যাপার আছে, হয়ে গেল। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি হয় ওটা তো উপরে লিখলাই, ওটা এখানে আমি আবার লিখেছি, ওটা পেন্সিল দিয়ে উপরে লিখে দিয়েছি, ওটা লিখে দিয়েছি। তাহলে স্যার ব্লিচিং পাউডারের ইউজ কি কি? এক নাম্বার, এটা দিয়ে হচ্ছে তোমার লিনেন বানানো যায়, ব্লিচিং কটন অ্যান্ড লিনেন, মানে নাইলনের কাপড় বা কটনের কাপড়কে ব্লিচ করার জন্য, যে রংগুলোকে ছোটানোর জন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। তারপরে উড পাল্প ইন পেপার ইন্ডাস্ট্রি, মনে করো কাঠের যেগুলো থেকে পেপার বানানো হয় ওগুলোর থেকে ন্যাচারাল কালার গুলোকে সরিয়ে সাদা করার জন্য, এগুলার জন্য ইউজ করা হয় ব্লিচিং পাউডার। দুই নাম্বার কি, ব্লিচিং পাউডার হচ্ছে দারুণ একটা ডিসইনফেক্টিং এজেন্ট, যেটা দিয়ে ডিসইনফেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, ড্রিঙ্কিং ওয়াটারকে কি জার্মস গুলোকে মারার জন্য ডিসইনফেক্টেন্টের ডেফিনেশন একটু আগেই দাগালাম। তিন নাম্বার কি, ব্লিচিং পাউডার দিয়ে ক্লোরোফর্ম বানানো যায়, যেটা দিয়ে অনেক মেডিকেল ইউজ আছে, পেশেন্টকে অজ্ঞান করার জন্য ইউজ করা হয় বা আরো অনেক রিসার্চ পারপাসে। তারপরে ব্লিচিং পাউডার ক্যান মেক উল আনশ্রিঙ্কেবল, উলের জামা কাপড় সোয়েটার গুলো যাতে শ্রিঙ্ক না হয়ে যায়। অনেক সময় হয় না যে একবার কাচার পরে সোয়েটারটা ছোট হয়ে গেল, সাইজটা অনেক সময় ছোট হয়ে যায়। তো ব্লিচিং পাউডার বা ব্লিচিং এজেন্ট যদি থাকে ও তোমার ডিটারজেন্টের মধ্যে, তাহলে উলের সোয়েটার গুলো ছোট হয়ে যায় না। ওই যে দেয় না অনেক সময় কি ইজি, কি একটা দেয় না, ওইটার মধ্যে থাকে। হুম। ব্লিচিং পাউডার ইজ ইউজড অ্যান অক্সিডাইজিং এজেন্ট ইন মেনি কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে 5 নাম্বার ইউজ অফ ব্লিচিং পাউডার। এখানে অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট কিন্তু ক্লোরিন, হ্যাঁ, ব্লিচিং পাউডার একটু আগেই কিন্তু আমি পড়ালাম। আচ্ছা, এবার চলে আসো দারুণ একটা জিনিস, এটা আমার প্রত্যেকবারই পড়াতে খুব ভালো লাগে, প্লাস্টার অফ প্যারিস, যেটা দিয়ে মূর্তি টুর্তি বানানো হয়। তারপরে এই যে ওয়াল পট্টি যে করা হয়, এই যে আমার দেওয়ালে যে ওয়াল পট্টি করা আছে, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের, হ্যাঁ, প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, কিন্তু ওর সাথে হাফ মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকে। মনে পড়ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন? আমি যে আজকে শুরুতে বললাম যে হ্যাঁ, একটু ওয়াটার যদি লুজলি লেগে থাকে কোনো পাউডারের সাথে, আর ওটা যদি পাউডারটাকে ক্রিস্টাল বানিয়ে দেয়, তাহলে ওটাকে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলে। তো এখানে স্যার একটা ক্যালসিয়াম সালফেটের সাথে কতগুলো ওয়াটার থাকে? হাফ মলিকিউল অফ ওয়াটার থাকে, হাফ। তাই পুরো নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেট। 10টা থাকলে যেরকম ডেকা হাইড্রেট, সেরকম হাফ থাকলে হেমি হাইড্রেট। হ্যাঁ, হোয়াইট ওয়াশিং শিখাবো তো আজকে। হ্যাঁ, ক্যালসিয়াম সালফেট হাফ হাফ হাইড্রেট বলা যেতে পারে। ক্যালসিয়াম, এই যে এটা হচ্ছে ফর্মুলা CaSO4 ডট হাফ H2O। স্যার এটা আবার কেমন কথা, হাফ H2O আবার হয় নাকি? ওয়াটারের মলিকিউল, মলিকিউল কি কখনো ফ্র্যাকশনে হয়? মলিকিউল তো হোল নাম্বারে হওয়া উচিত, একটা না হলে দুটা না হলে তিনটা। হাফ মলিকিউল আবার ওয়াটার আবার কেমন করে হয়? অ্যাকচুয়ালি কি বলতো, CaSO4 ডট হাফ H2O, এটাকে আমি এইভাবেও লিখতে পারি, যদি গোটাটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, গোটাটাকে যদি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি হয়ে যাবে, 2CaSO4 ডট 2 ইন্টু হাফ H2O হয়ে যাবে কিনা বলো তো? তাহলে 2 যদি কাটাকাটি করে দিই, তাহলে গোটার জিনিসটা দাঁড়ালো 2CaSO4 ডট H2O, মানে 1H2O। অ্যাকচুয়ালি হয় কি, দুটা ক্যালসিয়াম সালফেটের সাথে একটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, তাহলে একটা ক্যালসিয়াম সালফেটের সাথে কটা হলো, হাফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ব্যাপারটা হচ্ছে এটা,
কিন্তু তাই এটা এইভাবে লেখা আছে। আচ্ছা তার এবার ব্যাপারটা হচ্ছে কি যে স্যার এই প্লাস্টার অফ প্যারিস কিভাবে বানায়। প্লাস্টার অফ প্যারিস বানায় হচ্ছে এক ধরনের পাথর থেকে বানায়। পাথরটার নাম হচ্ছে এইদিকে দেখবা জিপসাম। পাথরটার নাম হচ্ছে জিপসাম। পাথরটার ফর্মুলা আবার CaSO4.2H2O। প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা কি? CaSO4.12H2O, হ্যাঁ কি না? .12H2O। কিন্তু যে পাথরটা মানে জিপসাম থেকে যেটা থেকে বানানো হয় ওর মধ্যে হাফ না, ওর মধ্যে দুটা H2O থাকে। তো যদি আমি কন্ট্রোলড হিট দিয়ে যদি আমি 1.5 মলিকিউল অফ ওয়াটারকে বের করে দিতে পারি, তাহলে 2 - 1.5 কত করে থাকবে? হাফ মলিকিউল অফ H2O পড়ে থাকবে। বুঝতে পারলা? তাহলে এই স্যার এই জিপসাম কোথায় পাওয়া যায়? আগে প্যারিসে পাওয়া যেত। হ্যাঁ, আগে প্যারিসের ওখানে পাথর টাথর পাহাড়ে ওখানে পাওয়া যেত। এখন ইন্ডিয়াতেও কিছু জায়গায় পাওয়া যায়, গুজরাটে না রাজস্থানের এদিকে। তো যেহেতু এটা প্রথম প্যারিসে যেহেতু এটা পাওয়া যেত, তাই এটার নাম দিয়েছে প্লাস্টার অফ প্যারিস। আর এটা দিয়ে প্লাস্টার টাস্টার করা হয় তাই। তো প্লাস্টার অফ প্যারিস ইজ প্রিপেয়ার্ড ফ্রম জিপসাম। জিপসাম জিপসাম ইজ ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। এর মধ্যে আবার দুটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে। দ্যাট ইজ জিপসাম ইজ ক্যালসিয়াম সালফেট কন্টেনিং 2 মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। কি করব? এই যে প্লাস্টার অফ প্যারিস ইজ প্রিপেয়ার্ড বাই হিটিং জিপসাম টু এ টেম্পারেচার অফ এক্স্যাক্টলি 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 373 কেলভিন, ইন এ কিল্ন। কিল্ন মানে ভাট্টি, যদি মনে না থাকে পাশে লিখে রাখতে পারো, আমি যেমন লিখে রেখেছি। ভাট্টি ভাট্টি ওই যে যেটা আমাদের নান বানায়, বুঝছো? ওগুলাকে ভাট্টি বলে। ও নান বানানোর ভাট্টি অনেক ছোট আর অনেক কম হিট হয়, কিন্তু জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস বানানোর ভাট্টি আরো বড় বড় হবে। বিশাল বড় না? টয় 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 বস্তু। ট্রেনে করে যাবে তখন এই রাস্তায় তাহলে কি হবে যে যদি আমি জিপসামকে মানে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেটকে এক্সাক্ট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি হিট করি, ওর মধ্যে থেকে 1.5 মলিকিউল অফ ওয়াটার বেরিয়ে যাবে, পড়ে থাকবে মাত্র হাফ মলিকিউল অফ ওয়াটার। তো জিপসামটা যেটা শক্ত পাথরের মতো ছিল, স্টোন, এখন প্লাস্টার অফ প্যারিস যখন হবে সুন্দর পাউডার ফর্ম নিয়ে নেবে। সুন্দর পাউডার বা ক্রিস্টালের মতো দারুণ একটা ফর্ম নিয়ে নেবে। স্যার, আমি যদি ওভারহিট করে ফেলি, ধরে নাও 100 ডিগ্রির জায়গায় বাই চান্স ওটা 120 বা 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে এই বাদ বাকি হাফ মলিকিউল অফ ওয়াটারটাও বেরোয় যাবে, হ্যাঁ কি না? তাহলে পড়ে থাকবে কি? শুধু CaSO4, আর গোটা ওয়াটার মানে 2H2O যেটা ছিল গোটাটাই বেরিয়ে যাবে। তাহলে স্যার CaSO4টাকে তাহলে কি বলবো? এটাকে বলবো হচ্ছে ডেড বার্নড প্লাস্টার। ডেড বার্নড প্লাস্টার বলবো এটা। স্যার, এটা দিয়ে কি মূর্তি বানানো যাবে বা এটা দিয়ে কি ওয়াল পুট্টি করা যাবে? না, এটা আবার কি, এটা মানে একদম মানে বুড়া বুড়া হয়ে যায়, পাথর মানে একদম মানে ছাইয়ের মতো হয়ে যায়। কিন্তু এটাকে আবার বলে ডেড বার্ন প্লাস্টার। তাহলে কি জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস বানানোর জন্য এই হিটটা যেটা দিব এটা কিন্তু খুব কন্ট্রোল রাখতে হবে, এক্সাক্ট 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে ইন দা প্রিপারেশন, এই যে এখান থেকে in the preparation of plaster of Paris, এই যে এখান থেকে heating of gypsum should be controlled carefully. হ্যাঁ, during the heating gypsum should not be allowed to go above 100 degree Celsius. যদি because if gypsum is heated above 100 degree, then all its water of crystallization is eliminated and anhydrous calcium sulfate called dead burnt plaster is formed. একটাও জল না যদি না থাকে তখন ওটাকে কি বলবো? অ্যানহাইড্রাস ক্যালসিয়াম সালফেট। এই যে এটাকে বলে ডেড বার্ন প্লাস্টারের আরেকটা নাম অ্যানহাইড্রাস ক্যালসিয়াম সালফেট। অ্যানহাইড্রাস ক্যালসিয়াম সালফেট। তো স্যার অ্যানহাইড্রাস ক্যালসিয়াম সালফেট কি ভালো? না, মানে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম সালফেট
or dead pan plaster does not set like plaster of Paris on adding water. জল দিলে ওটা অত সুন্দর জমে না আর কি, ওটা ছাইয়ের মতো হয়ে থাকে। স্যার ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট যে ব্যাপারটা, ওই যে যে ক্যালকুলেশনটা আমি করলাম কি না, এই যে CaSO4 ডট হাফ H2O, যদি আমি সামনে 2 বসাই দিই তাহলে কি হয়ে যাবে 2 CaSO4 1 H2O, যেটা হিসাবটা দেখালাম, এটা এমনি এখান থেকে এত অব্দি পড়ে রাখতে পারো। তো স্যার প্লাস্টার অফ প্যারিসের প্রপার্টি কি কি? এটা একটা হোয়াইট পাউডার, হোয়াইট পাউডার। 2 নাম্বার কি, প্লাস্টার অফ প্যারিস রিমার্কেবলি প্রপার্টি অফ সেটিং ইনটু হার্ড মাস অন ওয়েটিং উইথ ওয়াটার। এইবার আমাকে জিনিসটা বলবা, দেখো জিপসাম CaSO4 ডট 2H2O, এটাকে যদি আমি 100°C টেম্পারেচার দেই তাহলে হয়ে যাচ্ছে CaSO4 ডট হাফ H2O প্লাস 1.5 molecule অফ ওয়াটার। তাহলে জিপসামটা হয়ে গেল কি প্লাস্টার অফ প্যারিস। এবার আমি ধরো এই প্লাস্টার অফ প্যারিস দিয়ে মূর্তি বানাবো, বা মনে করো ওয়াল পুট্টি দিব। তো প্লাস্টার অফ প্যারিস তো পাউডার ফর্ম। এবার আর জিপসামটা হচ্ছে একটা হার্ড স্টোনের মতো। তাহলে স্যার যদি আমি এই প্লাস্টার অফ প্যারিসটাকেই আবার নেই, যদি আবার নেই, এই যে দেখো নিয়ে যে 1.5 molecule অফ ওয়াটার বের হয়ে গেছিল ওটাকে যদি আবার দিয়ে দিই তাহলে ওটা রিভার্স হয়ে যাবে, হ্যাঁ কি না বলো তো? রিভার্স হয়ে আবার কি হয়ে যাবে, জিপসাম হয়ে যাবে। ওটা আবার হার্ড মাস, ওটা সুন্দর মূর্তিটা ভালো তৈরি হয়ে যাবে, বা দেওয়ালটার মধ্যে সুন্দর আটকে যাবে। তাহলে প্লাস্টার অফ প্যারিস দিয়ে এই উল্টাটাই আমরা করি, যে ওটার মধ্যে আবার জল ঢেলে দিলে ওটা আবার শক্ত হয়ে জিপসাম হয়ে যাবে। দিস এই যে This setting of plaster of Paris is accompanied by slight expansion in volume, due to which it is used in making cast for statue, toys, etc. যখন জল দিয়ে দিলে প্লাস্টার অফ প্যারিস একটু ফুলে ওঠে, সেই জন্য এটা দিয়ে খুব সুন্দর বানানো যায়, মূর্তি বানানো যায়। কাস্ট কাস্ট ফর স্ট্যাচু কথাটার মানে কি স্যার? কাস্ট ফর স্ট্যাচু কথাটার মানে কি? মূর্তি যখন প্লাস্টার অফ প্যারিসের মূর্তি যখন বানায়, একটা ছাঁচ থাকে, ছাঁচ মেটাল দিয়ে মনে করো একটা ছাঁচ থাকে, ধরুন শিব ঠাকুরের একটা ছাঁচ, বুঝতে পারলা? এবার আরে ছাঁচ মানে কি, শেপ মনে করো শিব ঠাকুরেরই একটা শেপ, ওটার ভিতরটা ফাঁকা, ওটার মধ্যে প্লাস্টার অফ প্যারিস ঢেলে দিল, বুঝলা কি না? ওটার মধ্যে প্লাস্টার অফ প্যারিস ঢেলে দিল, ওই ছাঁচটাকে আবার স্ক্রু দিয়ে লাগানো হয়, ওটাকে আবার খোলা যায়, খুললে ভিতর থেকে আর তুমি শিব ঠাকুরের মূর্তিটা পেয়ে যাবে। ভিতরে যা ডিজাইন আছে ওগুলা সব ওটার মধ্যে কার্ভ হয়ে যাবে। তো এটাকে কাস্টিং করা হয়। স্যার প্লাস্টার অফ প্যারিসকে ময়েশ্চার প্রুফ কন্টেনারে রাখা উচিত অবশ্যই। কেন? কারণ যদি এর মধ্যে একটু জল পড়ে যায়, এই যে জল পড়লে ওটা কি হয়ে যাবে, হার্ড হয়ে কি হয়ে যাবে, জিপসাম হয়ে যাবে, তখন ওটা দিয়ে আর মূর্তি বানানো যাবে না। তাছাড়া জিপসামটাকে আবার হিট করে আমি প্লাস্টার অফ প্যারিস বানিয়ে নেবো, অত সহজ? ওগুলা বানায় ফ্যাক্টরিতে, তুমি 100°C টেম্পারেচার মেনটেন করে, হ্যাঁ, 1.5 molecule অফ ওয়াটার বের করে শুধু প্লাস্টার অফ প্যারিস বের করা চারটিখানি ব্যাপার না, নাহলে এগুলোর অত দাম হতো না। যাই হোক, ওটা বাড়িতে পসিবল না। তাহলে হোয়াই প্লাস্টার অফ প্যারিস শুড বি স্টোরড ইন ময়েশ্চার প্রুফ কন্টেইনার। এবার চলে আসো প্লাস্টার অফ প্যারিসের ইউজেস। 1 নাম্বার, যে হসপিটাল ফর সেটিং ফ্র্যাকচার্ড বোন ইন রাইট পজিশন টু এনশিওর কারেক্ট হিলিং। এটা আগে করা হতো, এখন অত করা হয় না, এখন অন্য জিনিস চলে এসছে। That's your question. আগে মনে করো হাতটাকে ডাক্তার কি করতো, যে হাত ভেঙে গেছে, হাতের হাড্ডিটাকে ঠিকঠাক করে সেট করে দিয়ে প্লাস্টার অফ প্যারিস দিয়ে এরকম করে প্লাস্টার করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে এরকম ভাবে রেখে দিত, যতদিন হিল হচ্ছে ততদিন ওটা থাকবে, তারপরে ওটাকে কাটতো।
দুই নাম্বার কি, প্লাস্টার অফ প্যারিস দিয়ে মেকিং টয়েজ, ডেকোরেটিভ মেটেরিয়াল, চিপ অর্নামেন্টস, কসমেটিক, আরো ব্ল্যাকবোর্ড, চক, এগুলো কাস্ট ফর স্ট্যাচু। তিন নাম্বার কি, প্লাস্টার অফ প্যারিস দিয়ে ফায়ার প্রুফিং মেটেরিয়াল বানানো যায়, কারণ প্লাস্টার অফ প্যারিসের সহজে আগুন ধরে না। তো এগুলো ল্যাব, তারপরে মনে করো কোনো ফ্যাক্টরিতে যদি কোনো একটা চেম্বার আছে যেখানে খুব গরম বা হিট প্রডিউস হচ্ছে, ওর আশপাশটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে সুন্দর করে ফায়ার প্রুফিং মেটেরিয়াল বানিয়ে দিল, তাহলে আগুন ধরবে না সহজে। দুই নাম্বার, চার নাম্বার কি, সিলিং এয়ার গ্যাপস ইন অ্যাপারেটাস in laboratories whereas airtight and arrangement is required। মানে হচ্ছে ধরে নাও ল্যাবে মনে করো এরকম একটা টিউব, কোনো একটা অ্যাপারেটাস থেকে এরকম একটা টিউব বেরোচ্ছে, আর এই টিউবটা মনে করো এরকম আর একটা টিউবের সাথে কানেক্টেড। তো আমাকে এই গোটা জায়গাটা এয়ার টাইট, যাতে এখান দিয়ে কোনো এই গ্যাপ দিয়ে যাতে কোনো এয়ার টেয়ার যাতে না বেরোতে পারে, তাহলে এই জায়গাটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তোমার সিল করে দেওয়া যায়, তাহলে একটা এয়ার টাইট অ্যারেঞ্জমেন্ট তৈরি করা যায় এরকম ভাবে। এগুলো ল্যাব ট্যাবে ইউজ করা হয়। তারপরে প্লাস্টার অফ প্যারিস দিয়ে কি করা হবে, যে মেকিং সারফেস লাইক ওয়ালস অফ হাউসেস স্মুথ বিফোর পেইন্টিং, মানে ওয়াল পুট্টি করা এগুলো। আচ্ছা কি বললা কি, হোয়াইট ওয়াশিং, হোয়াইট ওয়াশিং কোথায় ছিল? আগের চ্যাপ্টারে ছিল তো হোয়াইট ওয়াশিং। ওটা কোথায় হবে? হোয়াইট ওয়াশিং তো হচ্ছে ওইটা আলাদা আর এইটা আলাদা। হোয়াইট ওয়াশিং তো হচ্ছে যদি প্লাস্টিক পেন্ট না করে, যদি এমনি নর্মাল কি যেন পেন্ট হয়, এমনি পেন্ট ওটার জন্য করে হোয়াইট ওয়াশিং। হুম। তা এবার চলে আসো কি, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এই যে এতক্ষণ যে আমরা বললাম, যে অলরেডি আমরা বললাম প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেট, আর একটা বললাম কি ওয়াশিং সোডা, তোমার হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। জল যদি থাকে তাহলে ওটাকে, তো জিনিসটাকে আরেকটু ভালো করে বলে দিই। হ্যাঁ, দেখো সল্ট এর মধ্যে যদি কোনো মানে কোনো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যদি না থাকে, আর ওই সল্ট যদি ওর মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যদি থাকে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যদি থাকে, একটাতে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন নেই আর একটাতে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে, তাহলে যেটার মধ্যে নেই ওটাকে বলবো অ্যানহাইড্রাস সল্ট। এর আগেও এই ওয়ার্ডটা পেয়েছো না আজকে, বলো তো, অ্যানহাইড্রাস সল্ট। আর যদি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকে তাহলে বলে হাইড্রেটেড সল্ট, তাহলে বলে কি হাইড্রেটেড সল্ট। এটা জিনিসটা মনে রেখো। এবার নরমাল যদি অ্যানহাইড্রাস সল্টের ফর্মটা কিরকম হয় স্যার, পাউডারি ফর্ম হয়, পাউডার ফর্ম হয়। আর হাইড্রেটেড সল্টের মানে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকলে নাম দেখে এবার বলতে পারবা এই সল্টের ফর্মটা কিরকম হতে পারে বলো তো, কি ফর্ম হবে, ক্রিস্টাল ফর্ম হবে। যেরকম লবণের দানা যেরকম ক্রিস্টাল, চিনির দানা যেরকম ক্রিস্টাল, একটা ডায়মন্ড যেরকম ক্রিস্টাল, ওরকম ফর্ম হয়ে যাবে যদি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকে। প্লাস পাউডারি ফর্মের, এই সেম সল্টের পাউডারি ফর্মের একটা আলাদা কালার, ধরুন কালার 1 লিখে দিলাম, আর ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকলে আবার অন্য কালার, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকলে আবার অন্য কালার, কালার 2 লিখে দিলাম, কারণ অনেক রকমের কালার হয় তো। এক্সাম্পল দেখলে বুঝতে পারবা, একটু পরেই দেখাচ্ছি। তাহলে কি আমি বলছি কি, যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, এইদিকে মন দিয়ে শুনবা, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন সল্টের দুটো ফর্মকে ডিফাইন করে, whether it will be in powdery form or crystal form or what will be its color। মনে রেখো। তাহলে ওয়াটার অফ এই যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যদি থাকে তাহলে ওই ধরনের সল্টকে কি বলে, হাইড্রেটেড সল্ট। এখান থেকে মার্ক করো, এই যে the water molecule which form part of the structure of crystal of a salt called water of crystallization। ঠিক আছে। আর যেগুলোর মধ্যে, যেই সল্টের মধ্যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকে তাদেরকে কি বলে, এই যে দেখো লেখা আছে হাইড্রেটেড সল্ট।
আর এই হাইড্রেটেড সল্ট ডিফারেন্ট ডিফারেন্ট মানে সল্টের ক্ষেত্রে এই নাম্বারটা ফিক্সড নাম্বার অফ মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইন ইটস ওয়ান ফর্মুলা ইউনিট। যেমন এখান থেকে যতগুলো আছে আগে আমি দেখিয়ে দিই, দেখো আগে এখানে দেখো, এখন মার্ক করার দরকার নেই। দেখো কপার সালফেটের সাথে 5টা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লাগতে পারে, সোডিয়াম কার্বনেটের সাথে 10টা লাগতে পারে, ক্যালসিয়াম সালফেটের সাথে 2টো লাগতে পারে, আবার ফেরাস সালফেটের সাথে 7টা লাগতে পারে। তো আলাদা আলাদা সল্টের ক্ষেত্রে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের নাম্বার কিন্তু আলাদা আলাদা, আর ওটা কিন্তু ফিক্সড। ঠিক আবার এখানে দেখো, যদি 5টা থাকে তাহলে বলবো পেন্টাহাইড্রেট, যদি 10টা থাকে তাহলে বলবো ডেকাহাইড্রেট, যদি 2টা থাকে তাহলে বলবো ডাইহাইড্রেট, যদি 7টা থাকে তাহলে বলবো হেপ্টাহাইড্রেট। তাহলে CaSO4.5H2 এর পুরো নাম কি? কপার সালফেট পেন্টাহাইড্রেট। Na2CO3.10H2 এটার নাম কি? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। যদি ক্যালসিয়াম সালফেট CaSO4.2H2 পুরো নাম কি? ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। আর FeSO4.7H2O এটার পুরো নাম কি? আয়রন সালফেট হেপ্টাহাইড্রেট। এগুলা প্রত্যেকটাই কিন্তু ক্রিস্টাল ফর্ম, এগুলা প্রত্যেকটাই দেখো এই যে এখানে মেনশন করা আছে, কপার সালফেট ক্রিস্টাল, সোডিয়াম কার্বনেট ক্রিস্টাল, ক্যালসিয়াম সালফেট ক্রিস্টাল, আয়রন সালফেট ক্রিস্টাল। এর মধ্যে কিন্তু অলরেডি তোমাদের সোডিয়াম কার্বনেট ক্রিস্টালের নাম অলরেডি জানা, ওয়াশিং সোডা, আজকেই পড়লাম। তারপরে ক্যালসিয়াম সালফেট ক্রিস্টালের নামও পড়লাম জিপসাম, এই যে ডাইহাইড্রেট, এটাও আজকে পড়লাম। বলতে পারবা আয়রন সালফেট FeSO4.7H2O এটার কমন নাম কি? না, FeSO4.7H2O খুব কঠিন জিনিস না, কিন্তু এটা খুব সহজ। FeSO4.7H2O আয়রনের সাথে জল লেগে গেল, এটাকে অনেক সময় রাস্ট বলে, ঠিক আছে? আয়রন সালফেট হেপ্টাহাইড্রেট। এবার দেখে নিই এদের হচ্ছে কি বলতো, এদের কালার গুলো এবার দেখে নিই। তাহলে এদের নামগুলো আবার রিপিট করা আছে, কপার সালফেট, সোডিয়াম কার্বনেট ক্রিস্টাল, ক্যালসিয়াম সালফেট জিপসাম, আর আয়রন সালফেট। হুম। আর আমি এই যে এখান থেকে এই বোল্ড করে লাইনটা ব্র্যাকেট করবা, এই যে এখান থেকে এই যে এত অবধি আমি কি কি বললাম, যে তোমার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কি কি ডিফাইন করে। একটা কি বললাম, ওর ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ডিফাইন করে, আর একটা কি ডিফাইন করে যেন, কোথায় গেল, কি রে কালারটা কোথায় গেল? আচ্ছা পরের এটাতে লেখা আছে, দ্য ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন গিভস ক্রিস্টালস অফ দ্য সল্ট দেয়ার শেপ অ্যান্ড ইন সাম কেসেস ইম্পার্ট কি, দেখো কালার। এই কালারটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে অনেকটা ইউনিভার্সাল ইন্ডিকেটরের চার্টের মতো মনে রাখতেই হবে, এটা কিছু করার নেই। ঠিক এই যে দেখো এখানে আমরা এই ছবিটা ভালো করে দেখবে, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, মানে হাইড্রেটেড সল্ট দেখতে পাওয়া যাচ্ছে। কোবাল্ট নাইট্রেট, এর এর সল্টের কালারটা কিরকম লাগছে? হ্যাঁ, ব্রাউনিশ কালার। সোডিয়াম কার্বনেটের হাইড্রেটেড সল্টের কালারটা কিরকম? হোয়াইট। নিকেল সালফেটের ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে হাইড্রেটেড সল্টের কালারটা কি? একটু গ্রিনিশ ব্লু ব্লু টাইপের নাকি? ম্যাগনেসিয়াম সালফেটের হাইড্রেটেড সল্টের কালার কি? হোয়াইট। কপার সালফেটের কি? ব্লু। আর আয়রন সালফেটের কিরকম? গ্রিন। এবার পরীক্ষাতে তো তোমাদের কি আসবে, তো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, তাহলে তোমাদের পরীক্ষায় তো কালার বুঝতে পারবে না। কিন্তু পরীক্ষায় তোমাকে বলে দিল, যে মনে করো বলে দিল, এটা মনে করো বললো এ, এটা মনে করো বললো বি, এটা মনে করো বললো সি। হ্যাঁ, এবার এর কালারটা বলা থাকলো বললো হোয়াইট, বি এর কালারটা বলা থাকলো মনে করো বললো ব্লু, সি এর কালারটা বলে থাকলো বললো গ্রিন। তোমাকে বললো এদের নামগুলো লিখতে, বুঝতে পারলা?
এদের নামগুলো লিখতে বললো, এটা ভাই। সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট বা যেটাই হোয়াইট হোক না কেন, যে হোয়াইট হলে তুমি যেটাই লেখো সেটাই কি। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে স্যার আমি যদি যদি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যদি থাকে, তাহলে তুমি বললা ধরে নাও কপার সালফেটের কালার ব্লু হবে। তাহলে স্যার যদি আমি কোনোভাবে ওর মধ্যে থেকে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনকে যদি বের করে দিই, তাহলে ব্লু কালারটা কি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, ব্লু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এই এক্সপেরিমেন্টটা দেখো, এই যে এই এক্সপেরিমেন্টটা দেখো, এখানে কপার সালফেট নিয়েছে, কপার সালফেট, হাইড্রেটেড কপার সালফেট, মানে CuSO4 ডট, এই কপার সালফেটের মধ্যে কটা H2O থাকে? CuSO4 কটা H2O আছে গো? CuSO4 ডট, হ্যাঁ, 5H2O, কপার সালফেট পেন্টাহাইড্রেট, ঠিক। এবার আমি ওকে কি করলাম দেখো, এই যে বার্নার দিয়ে আমি হিট দিলাম, হিট, তাহলে ওর মধ্যে যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, এই যে 5 মলিকিউলস অফ H2O টা বেরিয়ে গেল, 5 মলিকিউল অফ H2O টা বেরিয়ে গেল। তাহলে কালারটা ব্লু থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল? কালারটা ব্লু থেকে চেঞ্জ হয়ে গেল হোয়াইট। কালারটা ছিল ব্লু, হয়ে গেল হোয়াইট। কিন্তু এই যে শোনো, রেসপন্স করবা, যখন ব্লু কালার ছিল তখন ওর শেপটা কিরকম শেপের ছিল? ক্রিস্টাল শেপের ছিল। কিন্তু যখন হোয়াইট হয়ে যাবে তখন কিরকম হয়ে যাবে? পাউডারের মতো হয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা। এবার যদি স্যার আমি একটু যদি ড্রপ ড্রপ করে যদি একটু জল অ্যাড করি, তাহলে কি আবার কালারটা ফিরে আসবে? অবশ্যই। দেখো ধীরে ধীরে যে ব্লু কালারটা দেখো আবার ফিরে আসছে, হ্যাঁ কি না? তার মানে 5 মলিকিউল অফ H2O আবার লেগে যাচ্ছে, আবার তোমার ব্লু কালারটা ফিরে আসছে ধীরে ধীরে। তারপরে ওটা কিন্তু আবার কি পাউডার ফর্ম থেকে আবার কি হয়ে যাবে? পাউডার ফর্ম থেকে আবার কিন্তু ওটা ক্রিস্টাল ফর্ম হয়ে যাবে। ক্রিস্টাল ফর্ম ওটা নিজে নিজেই হয়ে যাবে। মনে রেখো, আমি বলছি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কিন্তু কপার সালফেটের মলিকিউলের ভিতরে নেই, এটা গোটা ক্রিস্টালের একটা পার্ট, বাইরে আছে এটা। তাহলে এইটা এখন কালারটা দিয়ে চলে আসি, যে প্রেজেন্স অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন হয়ে গেছে। প্রেজেন্স অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইন কপার সালফেট ক্রিস্টাল ইম্পার্টস দেন ব্লু কালার। এটা ব্লু কালারটা এখান থেকে এত অবধি করে দাও। তারপরে হচ্ছে আয়রন সালফেটের মধ্যে কি হয়? গ্রিন কালার, এটা এখান থেকে এত অবধি করে দাও। সোডিয়াম কার্বনেটের কি কালার হয়? হোয়াইট কালার। সোডিয়াম কার্বনেটের, সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম সালফেট, এদের আবার হয় হোয়াইট কালার। এগুলো কালার গুলো আলাদা আলাদা করে ব্র্যাকেট করে দাও, প্রত্যেকটার ফর্মুলাও দেওয়া আছে। আর যদি আমি হাইড্রেটেড সল্টকে হিট দিয়ে দিই, যদি হাইড্রেটেড সল্টকে যদি হিট করি, তাহলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা বেরিয়ে যাবে, তখন ওটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে লুজ দেয়ার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, বাই লুজিং ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন দ্য হাইড্রেটেড সল্ট লুজ দেয়ার রেগুলার শেপ অ্যান্ড কালার, দুটোই বলতে হবে কিন্তু। ক্রিস্টাল, ক্রিস্টালটা চেঞ্জ হয় কিরকম হয়ে যাবে? পাউডারি হয়ে যাবে। আর কালারটা যা হবে হবে, ওটা তো আলাদা আলাদা সল্টের আলাদা আলাদা, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো। আর ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা যখন বেরিয়ে গেল, তখন ওই ওটা ছাড়া সল্টটাকে কি বলবো? অ্যানহাইড্রাস সল্ট। ঠিক আছে, এক্সাম্পল কপার সালফেট থেকে, এই যে কপার সালফেট পেন্টাহাইড্রেট থেকে 5টা ওয়াটার বের করে দাও, দেখো ওটা ব্লু থেকে হোয়াইট হয়ে গেল। এটা কিন্তু খুব জিজ্ঞাসা করে, এই যে এটা জিজ্ঞাসা করে, এ সাবস্টেন্স ব্লু কালার সাবস্টেন্স when heated converted into a white powdery substance B, identify A, what will happen if we add water again? এরকম করে কোশ্চেন জিজ্ঞাসা করে। আবার জলটা করলে কি হয়ে যাবে? হোয়াইট থেকে আবার কি হয়ে যাবে? ব্লু। এই যে পরের পার্টটা, মানে ওয়াটারকে আবার অ্যাড করে দিলাম এখান থেকে এত অবধি, আবার দেখো ওটা হোয়াইট থেকে কি হয়ে গেল? ব্লু। এটা ছিল অ্যানহাইড্রাস, আবার ওটা হয়ে গেল হাইড্রেটেড। তাহলে this property of anhydrous copper sulfate is to detect the presence of moisture in a liquid. A few drops of liquid to be added to white anhydrous copper sulfate powder. The appearance of blue color in anhydrous copper sulfate indicates the presence of moisture in the liquid. কথাটা বুঝলা না? এইটার এই মানেটা বুঝতেই পারলো না। আমি তোমাকে বললাম, তোমার কাছে
কপার সালফেট আছে CuSO4, মানে কি অ্যানহাইড্রাস কপার সালফেট আছে, বুঝতে পারলা? মানে পাউডারি, যেটার কালারটা কি হোয়াইট আছে। ভালো কথা, মনে করো একটা বিকারের মধ্যে আছে অ্যানহাইড্রাস কপার সালফেট। এবার সাপোজ মনে করো তোমার কাছে একটা লিকুইড আছে, ধরে নাও এটা একটা অ্যাসিড অথবা অ্যালকোহল, থাকি না? এবার অ্যাসিড আর অ্যালকোহল তোমরা পড়েছো যে অ্যাসিড যেন কনসেন্ট্রেটেড অ্যাসিড হয়, আবার ডাইলিউট অ্যাসিড হয়। হ্যাঁ, তো এই অ্যাসিড বা অ্যালকোহলটা ধরে নাও এটা কনসেন্ট্রেটেড মানে 100%ই অ্যাসিড, নাকি এর মধ্যে একটু জল মিশানো আছে। কথার কথা, মানে ওটা আমি জানি না, আমি বলছি ডাইলিউটেড। ধরে নাও এটা 50 বা 20% ডাইলিউটেড, কথা বললাম, মানে 20% জল মিশানো আছে। কোনটা জল মিশানো নেই নাকি জল মিশানো আছে, ওটা বুঝবো কি করে? তো আমি যদি এই অ্যাসিড বা অ্যালকোহলটাকে যদি এই কপার সালফেটের মধ্যে ঢেলে দিই, আর যদি হোয়াইট কালারটা যদি হোয়াইটই থাকে, তাহলে বলো কনসেন্ট্রেটেড না ডাইলিউটেড? বুদ্ধি করে বলো। তোমার কাছে একটা লিকুইড আছে অ্যাসিড বা অ্যালকোহল, তুমি জানতে চাইছো এই অ্যাসিড বা অ্যালকোহলটা কনসেন্ট্রেটেড মানে 100%ই অ্যাসিড না অ্যালকোহল, নাকি একটু ডাইলিউটেড মানে একটু জল মিশানো আছে কিনা। তো তুমি অ্যানহাইড্রাস কপার সালফেট নিলা যেটার কালার হোয়াইট, ওর মধ্যে তুমি এই লিকুইডটা একটু ফেলে দিলা, একটু ড্রপ করে ফেলে দিলা। তো আমি বললাম কি যে কালারটা হোয়াইটই থাকলো, চেঞ্জ হলো না। তার মানে কি কনসেন্ট্রেটেড, তার মানে এক ফোঁটাও জল এর মধ্যে নেই। আর যদি কালারটা চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যেত, তাহলে আমি বলতাম যে অ্যাসিড বা অ্যালকোহলের মধ্যে একটু কি ডাইলুটেড, মানে কি একটু ওয়াটার ছিল। তাই কপার সালফেটটা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে 5 মলিকিউল অফ H2O এর সাথে রিঅ্যাক্ট করে কি হয়ে গেল, CuSO4 ডট 5H2O হয়ে গেল, হ্যাঁ কি না? মানে ওটা ব্লু, হোয়াইট থেকে কি হয়ে গেল, ব্লু হয়ে গেল। এইভাবে আমরা এটাই বলেছে যে দিস এই যে দিস প্রপার্টি অফ অ্যানহাইড্রাস কপার সালফেট ইজ ইউজড টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার ইন এ লিকুইড। এবার বুঝতে পারলা না? স্টিল না বুঝতে পারলে বলো। যদি হোয়াইট কালারটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে যায়, তাহলে বুঝবো যে হ্যাঁ, তার মানে ওই লিকুইডটার মধ্যে একটু জল আছে। তো এই এক্সপেরিমেন্টটা তো এখনই বললাম, এই এক্সপেরিমেন্টটা একটু পড়ে রেখো। এক্সপেরিমেন্টটা কিন্তু পরীক্ষায় ছবিটা দিয়ে আসতে পারে। তোমাদেরকে এক্সপেরিমেন্টটা করতে বললো, তুমি একটা কি করলা, এই যে কপার সালফেট ক্রিস্টাল নিলা, ওটাকে ওর যেটা হচ্ছে ব্লু কালার ছিল, ওটাকে একটু আগুনের মধ্যে হিট করবা, দেখবা ওটা ব্লু থেকে কি হয়ে যাবে, ব্লু থেকে হোয়াইট হয়ে যাবে, মানে ক্রিস্টাল থেকে পাউডার হয়ে যাবে। এই যে 1 2 3 4 5, এই যে নিচেও অ্যাকচুয়াল ছবিটাও দেওয়া আছে। কিন্তু ওর মধ্যে আবার জল দিয়ে দিলা, ওটা আবার ব্লু হয়ে যাবে। এখান থেকে এত অব্দি, যে 5 নম্বর পয়েন্ট যেখানে শেষ হলো অত অব্দি ব্র্যাকেট করে দাও, তাহলে হয়ে গেল। তাহলে নেক্সট দিন পরীক্ষা দাও। Actually, salt টা বাদ দিয়ে ভালো